আসসালামু আলাইকুম। প্রিয় আলোচনায় আপনাদের সবকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জনতার দলের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। জনাব, আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জনাব শামীম কামাল, যদিও আপনার বর্তমান একটা রাজনৈতিক দলের নেতা আপনি, এবং সেই সঙ্গে রাজনীতিকে বিশ্লেষণ করেন, নানা বিষয়ে কথা বলেন, কিন্তু আপনার নামের শুরুতে যে সামরিক পরিচয় যেটা আছে সেটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই সংক্রান্ত কোনো প্রশ্ন উঠলে আপনার মতামতটা আমাদের কাছে মনে হয় যেটা প্রাসঙ্গিক মত হইতে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে আমরা দেখলাম যে রিসেন্টলি যে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা যারা নাকি শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন কারণে কিংবা অজুহাতে অবসরে তাদেরকে পাঠানো হয়েছিল, তারাও নিজেদেরকে বঞ্চিত মনে করছেন। এদের মধ্যে কেউ কেউ হয়তো নিয়মিত ভিত্তিতে চাকরি করতে হয়তো আরো অনেক দূর যেতেন, কিন্তু রাজনৈতিক কারণ হোক অথবা ব্যক্তিগত কারণ হোক, যে কোনো কারণে হোক ওনাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তার একটা সমাধানের অথবা সান্ত্বনা পুরস্কার দেওয়ার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এটা কেউ কেউ বলছে ভালো, আবার কেউ কেউ এমনও বলছে যে এইটা যদি আপনি উদাহরণ তৈরি করেন, এই উদাহরণের আবার অন্য কোনো নেতিবাচক প্রভাব থাকবে কিনা, কি নিয়মিত ভাবেই চলতে থাকবে, এবং এই চলাটা কি একটা সামরিক বাহিনীর মতো একটা মানে আপনার একটা প্রতিষ্ঠান তার জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনবে কিনা, কি বলবেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, এবং অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময়োপযোগী একটি বিষয়ের অবতারণা করার জন্য। বিষয়টি অবশ্যই সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। সো গত সপ্তাহে আপনার এটা প্রজ্ঞাপন বের হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে 2009 থেকে 2024 পর্যন্ত এই সময়টা, অর্থাৎ আওয়ামী সময় যেটা, এই সময়ের প্রায় 150 জন অফিসার, 3 বাহিনীরই অফিসার, তাদেরকে ভূতপূর্ব পদোন্নতি, কিছু আর্থিক ক্ষতিপূরণ সহ করে বিভিন্ন ধরনের বন্দোবস্ত করে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমার প্রথম কথা হচ্ছে যে অবশ্যই বিষয়টি সাধুবাদ পাওয়ার মতো একটা বিষয়। এই তালিকায় যেসব অফিসারের নাম আছে, আমি প্রত্যেকটা নাম আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত, কোনো সন্দেহ নেই। এখন যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতি তো আর পুষিয়ে দেওয়া যাবে না, কিন্তু তাদেরকে যখন তাদের সম্মানটা ফিরিয়ে দেওয়া হয় বা বলা হয় যে তোমার প্রতি ইনজাস্টিস করা হয়েছে, সেটা এক ধরনের কিন্তু মনস্তাত্ত্বিক একটা সামাজিক একটা মানে স্ততি তৈরি করে যে হ্যাঁ, প্রকৃতপক্ষে তারা ক্ষতিগ্রস্ত, তাদের এটাকে আমরা স্বীকার করছি এবং এর ক্ষতিপূরণ বাবদ আমরা এইভাবে করার এভাবে এটা চেষ্টা করে যাচ্ছি। এই বিষয়টি ঘটেছে যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল। তো এখানে কিছু পদ্ধতিগত জটিলতা আছে। আপনি যে প্রশ্নটা তুলেছেন এটা মারাত্মক প্রশ্ন। তাহলে যখন রেজিম পরিবর্তন হয় তখনই কি এরকম একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ক্ষতিপূরণের দায়ের ব্যাপার থাকে কিনা? তো আমরা এর আগে যখন আওয়ামী লীগ সরকার আসলো তখনও দেখলাম যে এর আগের বার যখন বিএনপি সরকারের আমলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, বা বিএনপি সরকারের সময় যারা আওয়ামী মনা অফিসার বা এই ধরনের ধারণা যাদেরকে পোষণ করা হতো তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। একইভাবে এবারও ওরকম একটা উদ্যোগ নেওয়া হলো। তো এই উদ্যোগটার ক্ষেত্রে আমি যতটুকু জানি যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের মানে নিরাপত্তা উপদেষ্টা জেনারেল হাফিজের নেতৃত্বে একটা বোর্ড করা হয়েছিল। সুতরাং পুরো ঘটনাটা ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কিন্তু প্রজ্ঞাপনটা বের হয়েছে বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের সময়। সুতরাং এটার ইতিবাচক নেতিবাচক সমালোচনা যাই হোক না কেন, এটা পুরো বিএনপি সরকারের উপরে বর্তাবে। এখন কথা হচ্ছে যে এটার মধ্যে আমি বেশ কিছু ত্রুটি বিচ্যুতি দেখতে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে এই তালিকার মধ্যে অনেক অনেক ব্রিলিয়ান্ট অফিসার, সৎ, দেশপ্রেমিক
প্রফেশনাল অফিসারদের তালিকা আমি নাম দেখছি না। তাহলে কথা হচ্ছে যে আমি আমার ব্যক্তিগতভাবে আমার চেনা জানা যে মানে সার্কেল, তাতেও আমি বলতে পারি অ্যাটলিস্ট 4 থেকে 5 জন অফিসার যারা রাজনৈতিকভাবে বঞ্চিত হয়েছেন গত 17 বছর 15 বছরে, তারা সেনাপ্রধান হওয়ার যোগ্যতা রাখেন। এই এই লেভেলের অফিসার, মানে তাদের নাম কিন্তু আমরা এই তালিকার মধ্যে দেখছি না। এমনকি ধরেন এই যে মিরপুরের স্টাফ কলেজ বা এনডিসি যে আমাদের আছে, এই দুইটা কোর্সে মানে টপ করা ফার্স্ট হওয়া যে অফিসার, সে কোর্সের সোর্ড অফ অনার, সে বিএসইউ মানে ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার, মানে সবচেয়ে বড় যে অ্যাপয়েন্টমেন্ট একটা ব্যাচের মধ্যে থাকে, দেশে বিদেশে অসংখ্য ভালো কোর্স ক্যাডার করার পরেও এই অফিসার অনেকে রাজনৈতিকভাবে বঞ্চিত, কিন্তু তারা কিন্তু এই তালিকার মধ্যে নাই। তাহলে কথা হলো, এটা কি প্রশ্নবিদ্ধ হচ্ছে না? আমরা দেখতে পাচ্ছি যে 4 ক্যাটাগরির অফিসার এখানে তাদের নাম এসছে। তো এখানে এই 4 ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি যারা ভূতপূর্ব সময়ে যারা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সরকারের সাথে ছিলেন, সেটা পিজিআর, এসএসএফ, এমএসপিএম বা এই ধরনের দায়িত্বে যারা পালন করেন পেশাদারিত্বের সাথেই, মানে তাদের নাম আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত জামাতি ইসলাম এবং বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট পরিবারের লোকজনের মধ্যে আছে। এটাও আমি নেতিবাচক কোনো দিক দেখছি না, এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কোনো সন্দেহ নেই। তৃতীয় ক্যাটাগরি হচ্ছে যে বিডিআর কার্নেজ নিয়ে যারা উচ্চবাচ্য করেছেন বা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন বা জোরে জোরে কথা বলেছেন, তারাও কিন্তু এই ক্ষতিপূরণের তালিকা আছে। এবং আরেকটি ক্যাটাগরি হচ্ছে যারা ওই দ্বৈত নাগরিকত্ব পরিহার করতে গিয়ে স্বেচ্ছা অবসরে গেছেন, এরকম বেশ কিছু ভালো অফিসারের নামও ওখানে আমরা দেখেছি এবং যারা যৌক্তিকভাবে পাওয়ার কথা এবং পেয়েছেন। সো এটা নিয়ে কোনো বিষয় না। আমার পয়েন্টটা হচ্ছে যে পদ্ধতিগত একটা বড় ধরনের ত্রুটি হচ্ছে, কারণ এখানে আমরা অনেক যোগ্য অফিসারকে দেখছি যারা রাজনৈতিকভাবে বঞ্চিত বা তারা প্রতিহিংসা শিকার, তাদের নাম এই তালিকার মধ্যে নেই। আচ্ছা, আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে এই তালিকার মধ্যে যে অফিসারগুলো আছেন তার মধ্যে 1-2 জনের কথা এমনও বলতে পারে যিনি স্টাফ কলেজ, মিরপুরে স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে মিরপুরে আছে, দুইটা কোর্সে টপ করা অফিসার, কোর্সের সোর্ড অফ অনার, ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার বিএসইউ আমরা যেটা বলি, এবং তার দেশে বিদেশে তার রেকর্ড। যদি বাংলাদেশ সেনাবাহিনীতে 10 জন অফিসারের নাম এ পর্যন্ত উচ্চারণ করতে হয়, তাদের নাম কিন্তু আসবে, এবং নিশ্চিতভাবে তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তাদের নাম নাই কেন? তাহলে এটাকে আমি কিভাবে একটা স্বচ্ছ প্রক্রিয়া বা এটাকে আমি একটা ন্যায্য তালিকা মনে করার কোনো সুযোগ নাই। এখানে আমি আমি আপনাকে একটা প্রশ্ন করি। এই প্রশ্নটা হলো, যেমন ধরেন এখন তো বিএনপি সরকার আসছে, আওয়ামী লীগ সরকারের পর বিএনপি সরকার আসছে, এবং এর আগে অন্তর্বর্তীকালীন সরকার ছিল। তাহলে এ সময়েও কি এমন ঘটনা ঘটেনি যে আওয়ামী লীগের সরকারের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা ছিল, এমন অভিযোগের দায় অথবা এমন কারণে অনেক সামরিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে এই গত 1.5-2 বছর? তো এরাও তো তাহলে পরবর্তী সময় যদি কখনো সরকার পরিবর্তন হয়, তখন তারাও তো ক্ষতিপূরণ পেয়ে তারাও হয়তো আবার ভূতাপেক্ষা কোনো একটা পুরস্কার পেয়ে গেল। এরকম কি হওয়ার সম্ভাবনা দেখেন না আপনি? না, এই সম্ভাবনা তো রয়ে যাচ্ছে, কারণ এই সিস্টেমটা পুরোনো সিস্টেমই তো ফিরছি আমরা। এবং অন্তর্বর্তীকালীন সরকারে আমি আপনাকে আগের শোতে একটা কথা বলেছি যে পুরো পৃথিবীতে আমার মনে হয় মিলিটারি অলিগার্কি কি দানবীয় কি নিষ্ঠুর কি মর্মান্তিক হতে পারে, এটার উদাহরণ শুধুমাত্র এখন বাংলাদেশ। আমি অন্য কোনো, পাকিস্তানকেও দেখছি না, মিয়ানমারকেও দেখছি না। মিলিটারি অলিগার্কির যে আয়রন রুল, এটা ফিরতে বাধ্য। আপনি কেন ইমাজিন যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল, তার হাতে 800-900 খুন হয় বা 1000 কোটি টাকা লোপাটের সাথে জড়িত হয়, এটা চিন্তা করা যায়? তো এইটা তো, এই ইউনিফর্ম তো আমরা চাই নাই, এই সেনাবাহিনী তো আমরা চাইনি। সুতরাং এই প্রক্রিয়ার কোনো সংস্কার করা হলো না, এই জিনিস, এই দানব ফিরতে বাধ্য। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখলাম বেশ কিছু সামরিক অফিসার যারা সরাসরি অপরাধে জড়িত, গুম খুনের মতো অপরাধ থেকে শুরু করে অর্থ পাচার থেকে শুরু করে অনেকে জড়িত, আমরা তাদের নাম জানি। তাছাড়া কিন্তু অনেক অফিসার যারা আওয়ামী শাসনের সময় বা শেখ হাসিনার সাথে প্রত্যক্ষভাবে খুব নোংরা ভাবে জড়িত ছিল, মানে অনৈতিক কাজের সাথে জড়িত ছিল, আমি অনৈতিক কাজে বলতে গুম খুম বা অন্যান্য ব্যাংকের ম্যানিপুলেশন এই ধরনের কাজের সাথে জড়িত ছিল,
তাদের কিন্তু কোনো বিচার করা হয় নাই। এরকম অনেক অফিসারকে এখনো আমরা চাকরিতে দেখছি, তারা হয়তো লোকিতে আছেন। এমনকি আমি একটা জায়গায় এই গভর্নমেন্টকে মানে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, এই গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে এরকম তালিকা ধরে কিন্তু আওয়ামী লীগের অফিসারদেরকে, আওয়ামী লীগ সমর্থিত অফিসারদেরকে তালিকা এখনো বের করে নেই। আমি জানি না সামনে কি হবে, হতে হয়তো বা হবে, কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে সিস্টেমে তো যেহেতু পরিবর্তন হলো না, কোনো সংস্কার হলো না, সুতরাং আবার ওই সিস্টেম তো রিপিট হতে বাধ্য। আমার বক্তব্য হচ্ছে যে এই যে তালিকাটা 150 জনে বের হলো, এটা স্বচ্ছ তালিকা নয়। এখানে যারা সবার প্রতি আমরা সহানুভূতিশীল, সবারই পাওনা ন্যায্য, আমি সেটাকে মেইন করেই বলছি। কিন্তু অনেক অনেক যোগ্য অফিসার এই তালিকার মধ্যে মানে আসেন নাই। আমি মনে করি যে প্রত্যেকটা বাহিনী সদর দপ্তরে এইসব অফিসারদের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট আছে, কেন এক্স কে দেওয়া হয় নাই, কেন ওয়াই কে দেওয়া হয় নাই, এবং এগুলি রাজনৈতিক কারণ। সুতরাং বাহিনী সদর দপ্তরগুলি উচিত নিরপেক্ষভাবে একটি বোর্ড গঠন করে 2009 থেকে 2025-24 পর্যন্ত প্রত্যেকটা কোর্সের অফিসারদের তালিকা বের করে একটা ফ্রেশ লিস্ট বের করতে হবে। আদারওয়াইজ এটা অবশ্যই একটা কথা আপনি আমাকে বলেন, আপনি একটা কথা বলেছেন, আমি এটা একটু ক্লিয়ার হতে চাই। আপনি এই 150 জনের তালিকাকে বলছেন এটা স্বচ্ছ তালিকা নয়, নাকি বলছেন এটা পূর্ণাঙ্গ তালিকা নয়? স্বচ্ছ নাকি পূর্ণাঙ্গ? আমি আমি বলছি পূর্ণাঙ্গ তালিকা নয়। মানে এই ক্ষতিপূরণের যদি ব্যাপার দাঁড়ায়, এই ক্ষতির হকদার এখনো অনেক অফিসার আছেন। তাদের এখানে যারা আছেন তাদের থেকে হয়তোবা তারা যোগ্যতায় দক্ষতা অনেক উপরে, এবং তারাও রাজনৈতিকভাবে, এনারা যেমন রাজনৈতিকভাবে প্রতিহিংসার মানে শিকার হয়েছেন, তারাও কিন্তু প্রতিহিংসার শিকার হয়েছেন। তাহলে তাদের ব্যাপারটা আজকে কেন বিবেচনা আসবে না? কারণ আমি যে বললাম যে এখানে তো দলীয় প্ল্যাটফর্মটা একটা বড় ধরনের বিবেচনা পেয়েছে। তাহলে যারা আমি 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 কোনো দল করিনি সারা জীবন, যতদিন আমি ইউনিফর্মে ছিলাম ততক্ষণ তো আমি কোনো দল করি নাই, কিন্তু আমি তো রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমার প্রতি বঞ্চনা করা হয়েছে। আমি কি প্রয়োজনে ব্রিগেডিয়ার জেনারেল পদ অবস্থায় এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রধান প্রশিক্ষক থাকা অবস্থায় এরকম একটা লুক্রেটিভ জায়গায়, সম্মানের জায়গা থাকতে আমি স্বেচ্ছা অবসরে চলে গেলাম? প্রশ্নের উদ্যোগ করবে না? অবশ্যই প্রশ্নের উদ্যোগ করবে। কিন্তু আমি আমার ব্যক্তিগত রেফারেন্স দিতে চাচ্ছি না। কিন্তু এরকম তো আমি বলেছি যে 5-7 জন অফিসার আছেন যারা সেনাবাহিনী প্রধান হওয়ার যোগ্যতা রাখেন, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকারের তাদের নোংরা, তাদের অন্যায় আবদারকে তারা পূরণ করে নাই বলে তারা পদোন্নতি পান নাই। তাদের নাম কেন আজকে নাই? এই আশাটা খুবই ছিল। অন্য প্রসঙ্গে আমি যেতে চাচ্ছি। আপনি দেখেছেন যে গত দিন, মানে আপনার এই জুলাই মাসের 4 তারিখে জাতীয় সংসদের সামনে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে বেশ জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান হয়েছে। তো মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক এখন ভালো, আমরা অনেক চুক্তি করেছি। এটাকে অনেকে গোলামি চুক্তি বলছে, অনেকে আবার ভালো চুক্তিও বলছে। যাই হোক, কিন্তু অন্য একটা দেশে স্বাধীনতা দিবসের উৎসব জাতীয় সংসদের একদম দরজা পর্যন্ত চলে যাওয়া, এবং সেখানে আবার আমার মন্ত্রীদের মানে অত্যন্ত মানে উপস্থিতি, সবার উপস্থিতি, সব ধরনের লোকের। তো এটা কি আপনি এই ধরনের কোনো উদাহরণ আমাদের দেশের আগে হয়েছে, অথবা এইবার যে হলো এটা কি আমরা সম্মানিত হলাম, নাকি আপনি এটাকে কিভাবে বলবেন? না, এটার বিষয়টা হচ্ছে কূটনৈতিক ভাবে আমি মনে করি যদি 250 বছর একটা বড় মাইল ফলক মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, সেটা যদি মানে মার্কিন দূতাবাসে করা যেত, বা কোনো ধরনের আন্তর্জাতিক 5 স্টার মানের হোটেল বা এরকম কোনো নিরপেক্ষ ভেন্যুতে করা হতো, তাহলে কিন্তু এটা অনেকটা বিফিটিং হতো বলে আমি মনে করি। এখন জাতীয় সংসদ এবং তার দক্ষিণ প্লাজায় এরকম একটা বিষয় ঘটনা, এটা শুধুমাত্র বাংলাদেশের জাতীয় বিষয়গুলি এইসব জায়গায় সংগঠিত হওয়া উচিত। অন্য কোনো দেশের, অন্য কোনো জাতির যত বড় বিষয় হোক না কেন, এখানে পরিহার করাটা হয়তো খুব ভালো ছিল, ডিসেন্ট ছিল। এটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাবের আকারে এসে থাকে, সেটাও ঠিক হয়নি, এবং সরকার যদি স্বপ্রণোদিত হয়েও এই ভেন্যুটাকে অ্যালটমেন্ট করে, সেটাও ঠিক হয়নি। বাট এ বাদে এখন 250 বছর পূর্তি উপলক্ষে এত বড় একটা ঘটনা, আপনি এখানে যে বিষয়টাকে মানে বিবেচনায় আনতে পারেন, যে আপনি দেখুন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, সেখানে মার্কিন উপস্থিতি, মার্কিন প্রভাব, এটা খুবই সুস্পষ্ট এবং ইঙ্গিতমূলক। তা সেরকম একটা ব্যাপারকে একটা আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এটা ইউনাইটেড স্টেটস এর পক্ষ থেকে একটা প্রস্তাব আসছে, বা বাংলাদেশ সরকার সেখানে
উৎসাহের সাথে যোগদান, সরকারের প্রতিনিধি যোগদান করেছেন। সো এটা এতটুকুই আমি মনে করি যে সমালোচনার বিষয়। বাট এটাকে নিয়ে আমার মনে হয় যে হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে এইভাবে তো চীনও চাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের পরে চীনের রাষ্ট্রদূত বলছেন যে আমরা এইভাবে সহযোগিতা করতে চাই, আমরা কারো হস্তক্ষেপ পছন্দ করব না। তো এই কথাগুলি কিন্তু সংবেদনশীল। আমার দেশের কাজ হবে, আমার দেশের এখানে অনুষ্ঠান হবে, মানে যার খুশি যেখানে করবে, যে কেউ যে কোনো বিষয়ে মন্তব্য করে, এটা কিন্তু একটা স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদা বৃদ্ধি করে না, বরং আমরা যে মানে অসিলেটেড মানে পেন্ডুলামের মতো ঘোরাঘুরি করি, এইটারই একটা আমাদের অবস্থান ইঙ্গিত করে।